এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আমার একটা জরুরি কাজ আছে, আপনি চলে যান। এই বলে সে আর পেছন ফিরে না তাকিয়ে উল্টো দিকের একটা বড় রেস্তোরাঁর দিকে হেঁটে গেল। মনটা তো আজ তার ভেঙে খান খান হয়ে গেছে। তার উপর দুপুরের এই রোদে মাথাটাও ধরেছে। কে জানে তার মা আজকে বাসায় কি ছাইপাশ রান্না করে রেখেছে। এমনিতেই মেজাজ চড়ে আছে, পছন্দের খাবার না হলে আজকে আর রক্ষে নেই। নিজের মন ভালো করার জন্য সে সোজা গিয়ে রেস্তোরাঁর এসি হলের এক কোনায় একটা খালি টেবিলে বসলো। ওয়েটার আসতেই সে এক নাগারে মেনু কার্ড দেখে বেশ কিছু ভারী খাবারের নাম বলতে লাগলো। একটা চিকেন ক্যাশিউ নাট সালাদ, সাথে ক্রিম্পি ফ্রাইড চিকেন, একটা চিজ ব্লাস্ট বিফ বার্গার, লুইজিয়ানা হোয়াইট সস পাস্তা, এক প্লেট চিজ লোডেড ফ্রাইস আর একটা বড় থিক চকলেট ব্রাউন শেক। ও আচ্ছা, সাথে একটা কোল্ড কফি উইথ আইসক্রিমও দিয়ে দিবেন, জলদি। অর্ডার শুনে ওয়েটার কয়েক সেকেন্ড হাঁ করে ঝিলমিলের দিকে তাকিয়ে রইল। একটা মেয়ে এতগুলো চিজ আর মিষ্টির ভারী খাবার একসাথে অর্ডার করছে, তাও আবার কোল্ড কফি আর চকলেট শেক, 2 কাপ ড্রিঙ্কস একসাথে। মেয়েটার নিশ্চয়ই মাথা খারাপ হয়েছে। কিছুক্ষণের মধ্যেই একে সবগুলো খাবার টেবিল জুড়ে হাজির হলো। ঝিলমিল আর এক মুহূর্ত সময় নষ্ট না করে খেতে শুরু করে দিল। খেতে খেতে যখন আজকের ঘটনা মাথায় আসলো, তখনই কান্না চলে এলো তার। সে এক হাতে টিস্যু দিয়ে চোখ আর নাক মুছছিল, আর অন্য হাতে চামচ দিয়ে সালাদ আর পাস্তা মুখে পড়ছিল। আর এক দুঃখ আর ক্ষোভে যেন সে চিবিয়ে চিবিয়ে গিলছে। চিবানো থামে হঠাৎ সামনের চেয়ারটার দিকে তাকাতেই চমকে উঠল কিশোরী। বারিশ কখন সে সামনের চেয়ারটায় বসে পড়েছে সে ট্যারি পায়নি। এটাই তোমার জরুরি কাজ? ঝিলমিল চিবানো বন্ধ করে টিস্যুটা টেবিলে রেখে বলল। আশ্চর্য, আপনি দেখে আমার পিছুই ছাড়ছেন না। কোনো উত্তর দিল না যুবক। ঝিলমিল আবার মন দিয়ে পাস্তায় কাঁটা চামচ চালায়। বারিশ কোনো কথা না বলে একদম গম্ভীর আর তীক্ষ্ণ চোখে ওর দিকে এক দৃষ্টি তাকিয়ে রইল। তার চোখ একবার ঝিলমিলের মুখের দিকে যাচ্ছে আর একেবারে টেবিল ভর্তি খাবারের প্লেটগুলোর দিকে। মনে মনে এবার সবাকই হচ্ছিল সে। কেউ এই চিজ আর মশলাদার খাবারের সাথে একসাথে চকলেট, শেক আর কোল্ড কফি খায়। পেট খারাপ হওয়ার তো সময়ের ব্যাপার মাত্র। এভাবে তাকিয়ে থাকায় অস্বস্তি হলো ঝিলমিলের। সে অস্বস্তি কাটাতে ঝিলমিল অনিচ্ছা সত্ত্বেও কাটা চামচে কিছুটা পাস্তা তুলে ওনার দিকে বাড়িয়ে দিয়ে বলল, খাবেন ফুপা? তাড়াতাড়ি খাবার শেষ করো। উত্তর না দিয়ে বারিশের রাশভারী গলার হুকুম এলো। তাড়াতাড়ি না ছাই। একদম পিঁপড়ের গতিতে চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো সে। অনেকটা সময় পার করে সে টেবিলের প্রতিটা প্লেট একদম সাফ করে ফেললো। খাওয়ার শেষে যখন সে হাত তুলে ওয়েটারকে ডেকে বিল দিতে চাইতে বারিশ পকেট থেকে 6,000 টাকা বের করে ওয়েটারের হাতে গুঁজে দিল। ঝিলমিল বসা থেকে হাত পোড়া হয়ে দাঁড়িয়ে বলল, আপনি কেন বিল দিলেন? আমার কাছে বুঝি টাকা নেই? আমি কি? সে নিশ্চিত আবার 101টা তর্কের ছুরি নিয়ে বসতে যাচ্ছিল, কিন্তু বারিশ মাত্র এক কথাই ওর সব মুখের কথা কেড়ে নিয়ে ওকে স্তব্ধ করে দিল। আমি না তোমার ফুপা। বারিশ আর দেখির বিয়ের সময় একদম ঘনিয়ে এসেছে। আর মাত্র 5টা দিন। ঝিলমিল আজকাল কলেজে খুব একটা যাচ্ছে না। নিজের আপন ফুপির বিয়ে বলে কথা, তাই 1 সপ্তাহ আগে থেকেই সে কলেজ থেকে ছুটি নিয়ে এক প্রকার ঘরবন্দি হয়ে আছে। বারিশও নিজের বিয়ে উপলক্ষে সব কাজ থেকে ছুটি নিয়েছে, কিন্তু এই উৎসবের আমেজও ঝিলমিলের মনের ম্যাগ কাটাতে পারছে না। জারিফ নামের ওই লম্পটটাকে সে কোনোভাবেই মাথা থেকে বের করতে পারছে না। এটা অবশ্য ভালোবাসার কোনো টান নয়। ঝিলমিলের ভেতরে আসলে তুষের আগুনের মতো একটা খুব জ্বলছে। সে কেবল এটা ভেবে ছটফট করে আর কষ্ট পায় যে ওই সস্তা ছেলেটা তাকে এতটা বোকা বানিয়ে ছেড়ে দিলেও আর সে নিজেই কিছুই করতে পারল না। আজকাল সে বাড়ির ছাদে পর্যন্ত যায় না। সেদিন ছাদে যাওয়ার পর ওই ইতরটা যেভাবে এসে দাঁত কেলে বলছিল সব কিছু মেনে নিলে সে নাকি ঝিলমিলকেও সাইড গার্লফ্রেন্ড হিসেবে রেখে দেবে। ভাবা যায় সে নিজেকে ভাবেটা কি? ওর মতো একটা ব্যবহৃত সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টকে ঝিলমিল নিজেই কোনোদিন গ্রহণ করবে না, আর ওই লম্পট কিনা এসে দয়া দেখায়। উফ, ভাবলে গা ঘিন ঘিন করে ওঠে। ঝিলমিল আজকাল বাসায়ও কারোর সাথে তেমন একটা কথা বলে না। রুম থেকে নিচে নামা তো ছেড়ে দিয়েছে।
তার জগৎ এখন শুধু নিজের বেডরুম আর ব্যালকনি। সেখানে একা একা বসে সে জারিফকে মনে মনে 24 ঘন্টা গালাগালি করে আর নিজের অজান্তে চোখ দিয়ে জল পড়ে। আজকে দুপুরের হঠাৎ একটা কাজে নিজের ফুপি দীঘির রুমের দিকে যেতে থমকে দাঁড়ালো ঝিলমিল। ভেতর থেকে কেমন একটা চাপা ফিসফিসানি আওয়াজ ভেসে আসছে। ঝিলমিল সতর্ক পায়ে চোরের মতো নিঃশব্দে জানালার পাশে গিয়ে আড়ি পাতে। জানালার ভেতরের পর্দাটা পুরোটা টানা ছিল না, তাই হালকা ফাঁক হলে ভেতরের দৃশ্যটা স্পষ্ট দেখা যাচ্ছিল। ঝিলমিল দেখল ফুপি এক যুবকের শার্টের কলার মুঠো করে ধরে আকুল গলায় বলছে, আর 5 দিন পর আমার বিয়ে, বুঝতে পারছো তুমি? আচ্ছা, তোমার কি একটু ভালো লাগে না আমাকে? শার্টের কলারটা যার মুঠোয় বন্দি আর কেউ নয়, তাহসিন। ঝিলমিলের চোখ কপালে উঠে গেল। ফুপি নিজের মায়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তাহসিনের সাথে ফুপি এইসব কি করছে? তাহসিন বেশ ভদ্র অথচ শক্ত গলায় বলছে, আপনাকে ভালো না লাগার কোনো কারণ নেই ম্যাম। তাই বলে যে আপনাকে বউ হিসাবে ভালো লাগার দুঃসাহস দেখাবো, সেটা দয়া করে ভাববেন না। আমি এত কিছু জানি না, তুমি আমার সঙ্গে পালাবে। দেখের কণ্ঠে এক রক্ষা জিদ। অসম্ভব, আমি এটা কোনোদিনই পারবো না। তাহসিন সোজা নাকচ করে দিল। তুমি পালাবে? তুমি কেন এত ভয় পাচ্ছ? আমি আছি তো, কিচ্ছু হবে না আমাদের। তুমি অন্য কোথাও গিয়ে অন্য কোনো চাকরি করবে। তাহসিন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি আসলে পরিস্থিতি বুঝতে পারছেন না ম্যাম। স্রেফ আবেগ নিয়ে ভাবছেন সব। আপনার আর আমার সামাজিক অবস্থানের আকাশ পাতাল ফারাক। আপনার মা আমাকে চিবিয়ে খেয়ে ফেলবেন, এটা ভাবতে আমার কলেজে কাঁপে। দেখে ওসব কোনো যুক্তির ধার ধারল না। সে তাহসিনের আরো কাছে ঘেঁষে বলল, আমি এত কিছু শুনতে চাই না, তুমি আমার সঙ্গে পালাবে ব্যাস। ঝিলমিল আর বাকি কথা শোনার জন্য সেখানে দাঁড়ালো না। তার পুরো শরীর যেন নিমিষে জমে গেল বরফের স্তূপের মতো। সে উল্টো পায়ে হেঁটে কোনো মতে নিজের রুমে ফিরে এলো। ফুপি কিনা নিজের মায়ের অ্যাসিস্ট্যান্টের প্রেমে হাবুডুবু খাচ্ছে। এই কারণেই এই রাবিশটার প্রতি ফুপির এত অনাগ্রহ ছিল। হায় রে কপাল! এখন ফুপি যদি বিয়ের আসর থেকে এভাবে পালিয়ে যায় তাহলে কি হবে? প্রথমত, এই বনেদি বাড়ির মান সম্মান 1 ফুটকার ধুলোয় মিশে যাবে। দ্বিতীয়ত, বাড়ির ফুপা বিয়ের পিড়িতেই বউ হারিয়ে সারা জীবনের মতো দুঃখ পাবে। আর তৃতীয়ত, ঝর্ণা দাদি নির্ঘাত অন দ্য স্পট স্ট্রোক করবেন। ঝিলমিল তো এসবের কিছুই চায় না। সে নিজেকে সামনে নিয়ে আবারও দরজার দিকে পা বাড়ালো। যাই হোক, দাদিমাকে এখনই গিয়ে সব বলে দিতে হবে, যেন ফুপে পালানোর কোনো সুযোগই না পায়। কিন্তু দরজার হাতলটা ধরার আগেই হঠাৎ ঝিলমিলের পা দুটো মাটিতে আটকে গেল। জাস্ট থমকে গেল সে। ওয়েট, বারিশকে? বারিশ তো জারিফেরই আপন চাচা, জারিফের রক্ত। ওই জারিফ তাকে ঠকিয়েছে, বেইমানি করেছে, আবার কত বড় মুখ করে কটাক্ষ করে আজে বাজে কথা বলেছে। কিছুক্ষণ কোনো এক হিসেব কষল সে। তারপর একদম হুট করেই মুখের ভাবভঙ্গি বদলে গেল তার। ঠোঁটের কোণে আচমকা ভয়ঙ্কর কুটিল হাসির রেখা ফুটে উঠল। চোখের ভেতরে সব জল যেন 1 সেকেন্ডে শুকিয়ে সেখানে এক অদ্ভুত রহস্যময় চমকানের খেলা করে গেল। পচে যাওয়া ডাল নিয়ে কেন পড়ে থাকবো, যেখানে আমি পুরো গাছটাই নিজের করে নিতে পারি? সে হাতল থেকে হাত সরিয়ে নিল। ফুপি পালাক, একদম ধুমধাম করে পালাক। এই খেলাটা তো এবার দারুণ জমবে। ঝিলমিল এবার প্রায় দৌড়ে নিজের ড্রেসিং টেবিলের সামনে এলো। আয়নার নিজের কান্না ফুলা লাল টকটকে চোখ দুটোর দিকে তাকালো। তবে সে চোখে এখন আর কোনো দুর্বলতা নেই, আছে কেবল এক চরম জেদ আর গোপন এক হিসাব। ড্রয়ার টেনে একটা স্টাইলিশ ডার্ক সানগ্লাস বের করে চোখে পড়ে নিল সে। ফোনটা হাতে নিয়ে ক্যামেরাটা অন করলো। সানগ্লাসের উপর দিয়েই নিজের সে নতুন রূপটা ধরে রেখে 2 আঙ্গুলের সামনে তুলে একটা কুল পোজ দিয়ে ভি সাইন বানালো। ক্লিক! একটা চমৎকার সেলফি উঠে এলো স্ক্রিনে। ইনস্টাগ্রামে স্টোরি অপশনে গিয়ে কোনো ক্যাপশন ছাড়াই কেবল ব্যাকগ্রাউন্ডে খুঁজে খুঁজে একটা গান লাগালো। ইফ ইউ আর ডান উইথ ইউর এক্স, মুভ অন টু দ্য নেক্সট। ইফ ইউ আর ডান উইথ ইউর এক্স, মুভ অন টু দ্য নেক্সট। মিউজিকটা জোরে দিয়ে সে সেলফিটা সরাসরি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আপলোড করে দিল। তারপর জারিফের উদ্দেশ্যে বলল, সুন টু বি ইয়োর ম্যাজিক মামনি। বাবা জারিফ। রাত তখন নিঝুম, ঘড়ির কাঁটায় ঠিক 3টে।
চারপাশ একদম থমথমে নিস্তব্ধ। চঞ্চল শাহরিয়ার এসে বসেছে বিছানার পাশে, যেখানে বেঘুরে ঘুমাচ্ছে তার নিজের ছেলে। দরজাটা হয়তো আজ আর লক করা হয়নি। অসাবধানতাবশত খোলা রেখে গভীর ঘুমে তলিয়ে গেছে সে। বিছানার উপর হয়ে শুয়ে আছে বারিশ। কোমর অব্দি টানা পাতলা চাদরটা এক পাশে কিছুটা সরে গেছে। চাদরটা ভালোভাবে টেনে দিলেন তিনি। তারপর হাতটা আলতো করে উঠে এলো মাথার কাছে। ছেলের লম্বা ঘন কালো চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন। নিজের চোখের সামনে শুয়ে থাকা এই বর্তমান পুরুষটাকে সেই 7 বছর আগের চঞ্চল তরুণটার সাথে কোনোভাবেই মেলানো যায় না। এটা সেই তরুণ নয় যে আজ থেকে 7 বছর আগে এই বাড়ি, এই শহর ছেড়ে চলে গিয়েছিল। যদিও সে নিজে থেকে যায়নি, তারাই তাকে একরকম জোর করে বাধ্য করে তাড়িয়ে দিয়েছিল। সেই সিদ্ধান্তের কথা মনে হতেই তার ভেতরটা হু হু করে ওঠে। দীর্ঘশ্বাস ফেলে হাতটা সরিয়ে নিল, কিন্তু চোখ সরাতে পারল না। 7টা বছর একটা মানুষের ভেতরের চপলতা, হাসি আর প্রাণোচ্ছলতা কিভাবে এইভাবে শুষে নিতে পারে। এখন তার অভাবে, তার আচরণে যে রাশভারী গম্ভীর রূপ, তা যেন এক অচেনা মানুষকেই প্রকাশ করে। বিছানার পর ঘুমে আচ্ছন্ন শরীরটা সামান্য নড়ে উঠতে চঞ্চল দ্রুত নিজেকে সামনে নিল। সে চায় না তার উপস্থিতি টের পেয়ে এই কঠিন মানুষটার ঘুম ভেঙে যাক, কারণ জেগে থাকা অবস্থায় ছেলে কখনো তাকে এত কাছে আসতে দেবে না, আর না দেবে নিজের ভেতরের সে ক্ষতগুলো প্রকাশ করতে। 2 মাস হলো ছেলেটা এই দেশে ফিরেছে, অথচ এই দীর্ঘ সময়ে বাসার কারোর সাথে সে মন খুলে একটা কথাও বলেনি। চঞ্চল শাহরিয়ারের মাথায় কিছুতেই খেলে না এই ছেলে দেশে সেই হুট করে কি মনে করে দিহিকে বিয়ে করার সিদ্ধান্ত নিল। রাত পোহালিত গায়ে হলুদের অনুষ্ঠান, পুরো বাড়ি উৎসবের আলোয় সেজে উঠছে, অথচ এই বিয়ে নিয়ে চঞ্চলের মনের ভেতর এক ফোঁটা আনন্দ নেই, বিন্দু মাত্র আগ্রহ নেই। থাকবে বা কি করে? দেখি মেয়েটাকে তো সে নিজের চোখে মদ্যপান করতে দেখেছে। আধুনিকতার নামে এমন উচ্ছৃঙ্খলতা চঞ্চল কিছুতেই মেনে নিতে পারে না। যে মেয়ে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না, তাকে কিভাবে এই বাড়ির পুত্রবধূ হিসেবে মেনে নেবেন তিনি? আগে সেই পুরনো দিনগুলো হলে হয়তো এতক্ষণে ছেলেকে 2-4টি কড়া ধমক দিয়ে স্পষ্ট জানিয়ে দিতেন এই বিয়ে হবে না। কিন্তু বিছানায় শুয়ে থাকা এই মানুষটা আর আগের সে ছেলে নেই। এর উপর হুকুম খাটানো তো দূর, কোনো বিষয়ে প্রশ্ন তোলার অধিকারও তারা হারিয়েছেন। ছেলের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে তিনি আরেক দফা দীর্ঘশ্বাস ছেড়ে নিঃশব্দে ভারী পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। পরদিন সন্ধ্যা নামতে পুরো আলোয় আলোকময় হয়ে উঠেছে 2 বাড়ির একদম কাছাকাছি বিস্তীর্ণ ফাঁকা জায়গাটি। 2 পরিবারের সুবিধার কথা চিন্তা করে এই বিশাল প্রাঙ্গণ জুড়ে আয়োজন করা হয়েছে যৌথ গায়ে হলুদের। জমকালো আলোকসজ্জা, গাঁদা ফুলের সুবাস আর উৎসবের চঞ্চল সুর মিলেমিশে এক রাজকীয় পরিবেশ তৈরি হয়েছে চারপাশে। হলুদ রঙের ঐতিহ্যবাহী পোশাকে সেজে দিঘি আর বারিশ পাশাপাশি বসে আছে স্টেজে। তবে বারিশের মুখাবয়ব বরাবরের মতো অতিরিক্ত গম্ভীর। বরযাত্রী আর মেহমানদের হাসাহাসি আর হইচইর মাঝেই দুজনে খুব নিচু স্বরে চাপা গলায় একে অপরের সাথে কিছু একটা বলতে ব্যস্ত তারা। দিঘির গালে হলুদ লেগে আছে, বারিশের গালে কেউ হলুদ লাগানোর সাহস পায়নি। স্টেজের কোলাহলের মাঝে তারা দুজন যখন নিচু স্বরে চাপা কোনো আলোচনায় মগ্ন, ঠিক তখনই অনাহুত এক ঝড়ের মতো সেখানে ছুটে এলো ঝিলমিল। এতক্ষণে যে সে কোত্থেকে আসলো কে জানে। পরনে তার গায়ে হলুদের জমকালো লেহেঙ্গা। দূর থেকে দৌড়ে শেষে নতুন বর কনের ঠিক সামনে দাঁড়ালো। আর অমনি দেখে আর বারিশের মুচকার ফিসফিসানি মুহূর্তে থেমে গেল। দেখে ভ্রু কুচকে বলল, এত দেরি হলো কেন তোর? ঝিলমিল হাঁপাতে হাঁপাতে বলল, সাজতে দেরি হয়ে গেল ফুপি, সবাই তোমাদের হলুদ দিয়ে দিয়েছে। কথা বলতে বলতেই সে দুজনের মুখের দিকে তাকালো। দেখি মাথা নাড়ল, কিন্তু ঝিলমিল দেখলো বারিশ চাচুর মুখ তো বিন্দু মাত্র হলুদ নেই। সে ঠোঁট উল্টে বলল, আপনাকে মনে হয় কেউ হলুদ দেয়নি। কোনো ব্যাপার না, আমি দিয়ে দিচ্ছি। বলে সে 2 হাতে দলা হলুদ নিয়ে এক ঝটকায় দিঘি আর বারিশের গালে মাখিয়ে দিতে লাগলো। শুধু হলুদ মাখানোই না, স্টেজে তখন উচ্চস্বরে গান বাজছে আর ঝিলমিল সেটার সাথে মিলিয়ে নিজেও গাইতে লাগলো। হলুদ হলো গাল আর কোণে হলো লাল, বিয়ের আঙ্গুর ফল, বলো টক হবে না ঝাল। এদিকে হলুদটা গাড়ি লাগতেই বারিশের চোয়াল শক্ত হয়ে গেল। তার চোখের মনি দুটো কুচকে উঠল ডাকে। এই বাড়িতে তার গায়ে এভাবে হাত দেওয়ার সাহস কারণই, আর এই পিচ্ছি মেয়েটার এত সাহস। কিন্তু ঝিলমিল
এসবের কোনো ধার ধারল না। সে এবার গানের তাল পরিবর্তনের সাথে সাথে স্টেজ কাঁপিয়ে নাচতে শুরু করলো। নতুন এক হিন্দি গানের বিটের সাথে তাল মিলিয়ে সে কোমর দুলিয়ে নাচতে শুরু করে দেয়। कर दिया है तूने मुझको यूं बेकरार माही, कह दिया दुनिया से मैं तेरी हो गई रे, तेरी नाल में आभांगी ससुराल में जावांगी। পুরো প্রাঙ্গণ জুড়ে দুই পরিবারের সকলে বসে আছে। ঝিলমিলের এই নাচ দেখে তার নিজের পরিবারের সবাই হাততালি দিলেও দর্শক সারির সামনের দিকে বসা ঝর্ণা শেহারিয়ারের কপালে বিরক্তির গভীর ভাঁজ পড়ল। তিনি অত্যন্ত কড়া চোখে ঝিলমিলের এই অতিরিক্ত নাচানাচি দেখছিলেন। ঝিলমিলের বান্ধবী ইরান একটু দূরে দাঁড়িয়েছিল। নাচের মাঝে সে একটু অবাক হয়ে ঝিলমিলের হাত ধরে টেনে এক পাশে নিয়ে গেল। ফিসফিস করে বলল, তুই এটা কোন গানে নাচিস রে? শ্বশুর বাড়ি কি তুই যাবি নাকি? ঝিলমিল বলল, কেন, কি হয়েছে? কিন্তু আরে এটা তোর ফুপির বিয়ে, তোর না। ঝিলমিল ফিসফিস করে বলল। ফুপি তো পালাবে। ইরানের চোখ কপালে। মানে? ঝিলমিল ইরানকে আরেকটু দূরে নিয়ে গেল এবং নিজের মাথায় ছকা সব পরিকল্পনা খুলে বলল। ইরান প্রথমে রাজি না হলেও জারিফকে চরম একটা শিক্ষা দেওয়ার জন্য শেষমেশ ঝিলমিলকে সাপোর্ট করে দিল। নিজের বান্ধবীর বিয়ে, তাই সেও আর বসে রইল না। বান্ধবীর সাথে সেও এখন নাচতে শুরু করে দিল। মঞ্চে এখন সবাই নিজেদের মতো নাচছে। মেহরাজ তার বন্ধুদের নিয়ে এক কোণায় লাফাতে ব্যস্ত। বড়রা ছোটরা সবাই যখন এই হই হুল্লোড়ে মেতে আছে, কিন্তু এত হই হুল্লোড়ের মাঝেও এক পাশে একা দাঁড়িয়ে আছে তাহসিন। সে একটু পর পর বেশ উদাসীনভাবে ফোনে কিছু একটা দেখছিল, যেন এই অনুষ্ঠানটা কোনো মতে শেষ হলেই সে বাঁচে। ঝিলমিলের হঠাৎ নজর গেল সেদিকে। সে দৌড়ে গিয়ে টেনে বের করলো তাহসিনকে। একা একা দাঁড়িয়ে কিসের শোক পালন করছো আঙ্কেল? আমার সঙ্গে নাচবে, চলো। তাহসিন হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ো ঝিলমিল, আমি ওদিকে যাব না। না, নাচতে হবে আমার সঙ্গে। বলতে বলতে তাকে টেনে নিয়ে এলো সবার মাঝখানে। তাহসিনের একটা হাত উপরে তুলে ধরলো এবং সেই হাতের নিচে নিজের আঙুল গলিয়ে সুন্দর করে এক পাক খেয়ে ঘুরতে লাগলো। দেখে আর বাড়ির শিশু উপেক্ষা করে আবারও কিছু একটা নিয়ে কথা বলছিল, কিন্তু দেখের চোখ হঠাৎ সামনে পড়তে সে স্তব্ধ হয়ে গেল। সে দেখলো তাহসিন ঝিলমিলকে ঘোরাচ্ছে, হাসছে তাহসিন। কত খুশি সে। বিয়ের চিন্তায় দেখি মারা যাচ্ছে, অথচ এই ছেলে এত খুশি না। দেখে এটা ভেবে কষ্ট হচ্ছে না যে তাহসিন ঝিলমিলকে ঘোরাচ্ছে, কারণ ঝিলমিল অনেক ছোট আর তাহসিন ওকে কখনো অন্য নজরে দেখে না। ওর কষ্ট হচ্ছে এই কারণে যে দেখের বিয়ে হয়ে যাচ্ছে, এটা দেখেও তাহসিনের বুকে একটু কষ্ট লাগছে না। সে কতটা নির্বিকার। দেখে কি ওভাবে পাথরের মতো সামনে তাকিয়ে থাকতে দেখে বাড়ির শো নিজের অনীহার সত্ত্বেও সেদিকে তাকায়। আর তাকাতে সেকেন্ডের মধ্যে বারিশের পুরোপুরি বদলে গেল মুখের অবয়ব। শান্ত চোখ দুটো পলকে জ্বলে উঠল ধক করে। তার তীক্ষ্ণ দৃষ্টি প্রথমেই গিয়ে আটকালো ঝিলমিলের সেই ফুটফুটে বোতলের মতো নিষ্পাপ মুখের উপর। সে এখনও তাহসিনের হাত ধরে পাক খাচ্ছে। পরক্ষণেই বারিশের চোখ চলে গেল ঝিলমিলের ফর্সা উন্মুক্ত প্যাটের দিকে। নাচের ঝুঁকে লেহেঙ্গার ওড়নাটা কখন যে সরে গেছে তা ঝিলমিল নিজেও টের পায়নি। তার ফর্সা কামুক কটিদাসটি এখন সবার সামনে অনাবৃত। মুখের ভেতর যেন লাভা ফুটতে শুরু করলো বারিশের। চোখ দুটো লালচে রং ধারণ করেছে। রাগের কারণ বারিশের নিজেরও অজানা। মন চাইলো তার এখনই গিয়ে স্টেজের সব কিছু ভেঙে চুরে এখান থেকে চলে যেতে। সে আর এক সেকেন্ডও না বসে ঝট করে উঠে দাঁড়ালো। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে লাফাতে থাকা মেহরাজের ঘাড় ধরে একটানে সবার মাঝখান থেকে বের করে আনলো সে। মেহরাজ আচমকাই ঘাড়ের উপর চাপ খেয়ে কোঁকে উঠে বলল, কি হলো, আমাকে এভাবে টেনে আনলি কেন? বারিশ দাঁতে দাঁত চেপে বলল, এসব গান বাজনা এখনই বন্ধ করো, কেন? আমার ভালো লাগছে না। মেহরাজ বিরক্ত হয়ে বলল, না লাগলেই নাই, আজ একটু সবাই মজা করবে, তুই দয়া করে সহ্য করে নে। আমি কিন্তু গিয়ে স্পিকার ভেঙে ফেলবো। বারিশ রসিকতা করছে না। মেহরাজও খেপে গিয়ে বলল, ভেঙে ফেললে আমার কি? ডেকোরেশন ম্যানেজারকে তোকেই জরিমানা দিতে হবে, দিতে পারলে ভেঙে ফেল। ওকে। বাড়ির সত্যি সত্যি স্পিকারের দিকে পা বাড়ালো। মেহরাজ দেখলো সর্বনাশ, এই পাগল তো আসলেই ভেঙে ফেলবে। সে তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে বারিশের পাঞ্জাবের ওড়নাটা পেছন থেকে টেনে ধরল। দাঁড়া দাঁড়া ভাই, আমি বন্ধ করাচ্ছি, তাও তুই অন্তত এত মানুষের মধ্যে ঝামেলা করিস না।
এই নাচানাচির ধুমধাম পর্ব শেষ হতে এবার বিশাল মাঠ জুড়ে শুরু হলো খাওয়া দাওয়ার আয়োজন। চারদিকে ছড়িয়ে পড়েছে খাসির বিরিয়ানির সুবাস। মূল খাবারের পাশাপাশি এক কোনায় আলু ঝলমলে ফুচকা আর চটপটের একটা লাইভ স্টলও বসানো হয়েছে, যেখানে তরুণ তরুণীদের উপচে পড়া ভিড়। সেখানে কিছু দীক্ষির বন্ধু বান্ধব, কিছু মেহরাজের, শ্রদ্ধা আরও অন্যান্য আত্মস্বজন। নাচতে নাচতে ঝিলমিল ততক্ষণ একদম ক্লান্ত, আর শরীর আর চলছে না। নূরজাহান চৌধুরী নিজের হাতে প্লেট থেকে বিরিয়ানি তুলে তুলে ঝিলমিলের মুখে গুজে দিচ্ছেন। খাওয়া শেষ করে সে একটু জিরিয়ে নেওয়ার জন্য স্টেজের উপরে দেখের পাশে গিয়ে বসলো। দেখের সামনেও খাবারের রাজকীয় প্লেট সাজানো, কিন্তু সে এক লোকমাও মুখে তোলেনি। ভীষণ অন্যমনস্ক হয়ে চামচ দিয়ে প্লেটের বিরিয়ানিগুলো এই পাশ ওপাশ করছে আর আঙুল ঘুরে ঘুরে চালের দানাগুলো গুনছে। ঝিলমিল চারপাশটা একবার দেখে নিয়ে দেখের দিকে একটু ঝুঁকে ফিসফিস করে বলল, কালকে কখন পালাবে ফুপি? সরাসরি এমন কথা শুনে চমকে উঠল দেখি। হাতের চামচটা প্লেটের উপর ঠাক করে পড়ে গেল। হে মেয়েটা এসব গোপন কথা কোত্থেকে জানলো? সে চরম বিস্ময় আর ভীতি জড়ানো চোখে ঝিলমিলের দিকে তাকিয়ে রইল। তার গলার ভেতরটা শুকিয়ে কাঠ। ঝিলমিল ফুপির অবস্থা বুঝতে পেরে ঠোঁট টিপে হেসে বলল, আরে ধুর, ভয় পেও না তো, আমি কাউকে কিছু বলবো না। দেখি নিজের ভেতরের কাঁপনটা লুকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে কড়া গলায় বলল, তুই এসব কি আবোল তাবোল বলছিস ঝিল? আমি পালাবো কেন? তোর মাথা ঠিক আছে? একদম ঢং করো না তো ফুপি। আমি খুব ভালো করে জানি তুমি তাহসিন আঙ্কেলকে ভালোবাসো। সেদিন আমি তোমাদের সব কথা আড়ালে দাঁড়িয়ে শুনে নিচ্ছিলাম। কথাটা শুনতে দেখে আর রাগ সামলাতে পারল না। সে নিজের বাঁ হাতটা বাড়িয়ে ঝিলমিলের কানটা খপ করে চেপে ধরে একটু মুচড়ে দিয়ে বলল, এত বড় সাহস আমার রুমের দরজায় আড়ি পাতিস তুই? আরে ছাড়ো ছাড়ো, লাগছে তো। ঝিলমিল কান ছাড়ানোর চেষ্টা করতে করতে ফিসফিসে বলল, একটা প্রয়োজনে তোমার রুমে গিয়েছিলাম, তখন কানের মধ্যে তোমার কথাগুলো চলে এসছে। আমি কি ইচ্ছে করে শুনেছি নাকি? এখন ওসব বাদ দাও, বলো কখন পালাবে? আমি নিজে তোমাকে এই বাড়ি থেকে পালাতে সাহায্য করব। একদম আস্তে কথা বল। দেখি তোরে ঘুরে করে ঝিলমিলের মুখটা চেপে ধরতে চাইল। তারপর চারপাশের কোলাহলের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, কিন্তু পালিয়ে আমি করব কি ঝিল? যার জন্য আমি এসব ছেড়ে চলে যাব সেই মানুষটা তো আমার সঙ্গে যাবে না। সে তো আমাকে নিয়েও যাওয়ার জন্য একটা পাও বাড়াবে না। ঝিলমিল ফুপির এই অসহায় মুখটা দেখে নিজের মুখটাও কেমন কাঁদো কাঁদো বানিয়ে ফেলল। সে দেখের হাতটা জোরে ধরে নরম গলায় বলল, তাহসিন আঙ্কেল না গেলে তুমি একাই পালাও ফুপি। পরে না হয় ওনাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করানো যাবে, কিন্তু তুমি যদি এখন এই বাড়িতে থেকে যাও তাহলে তো কাল সত্যি সত্যি বিয়েটাই হয়ে যাবে। আমি কোনোভাবেই চাই না তুমি এভাবে ভেতরে ভেতরে কষ্ট পেতে পেতে কাউকে জোর করে বিয়ে করো। দেখে আর ঝিলমিলের আলোচনার মাঝখানে এসে হাজির হলেন ঝর্ণা বেগম। গম্ভীর পায়ে হেঁটে এসে তিনি দীঘির অন্য পাশে ফাঁকা জায়গাটায় বসলেন। তার দেখানো চোখ দুটো দীঘির নাছোয়া বিরিয়ানির প্লেটের দিকে রেখে কিছুটা পরখ করার সুরে বললেন, কি হলো বৌমা? কখন থেকে দেখছি প্লেট সামনে নিয়ে বসে আছো, কিছুই খাচ্ছ না। কিসের এত টেনশন করছো? ফুপির গ্যাস্ট্রিক হয়েছে দাদি, সেই জন্য খেতে পারছে না। তুমি একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট এনে দাও। দেখে রাখে ঝিলমিল ফটাফট বলে ফেলল। ঝর্ণা বেগম চোখ গরম করলেন। এই মেয়ে, তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি আমি। বড়দের কথার মাঝখানে এত কথা কেন বলো? ঝিলমিল ঠোঁট উল্টে কাঁধ নাচিয়ে বলল, আমি তো ফুপির ভালোর জন্যই বললাম। আজব। ঝিলমিলের কথায় আর পাত্তা দিলেন না ঝর্ণা। তিনি প্লেট থেকে এক চামচ বিরিয়ানি তুলে দীঘির মুখের সামনে ধরে বেশ জোর করার ভঙ্গিতে বললেন, তুমিও কিছু খাচ্ছ না। ওদিকে তরঙ্গ না খেয়ে না বলে বাড়ি চলে গেল। তোমাদের মধ্যে কিছু হয়েছে নাকি? না আন্টি, তেমন কিছু হয়নি। আমার আসলেই তেমন খিদে নেই। ঝর্ণা বেগম চামচটা আরও একটু এগিয়ে দিয়ে বললেন, আমি কোনো বাহানা শুনবো না। বিয়ের কোণে এভাবে না খেয়ে থাকলে চলে? নাও একটু মুখে তোলো। বিয়ের দিন দেখি সত্যি সত্যি বাড়ি থেকে পালালো। আর এই পুরো নিখুঁত অপারেশনের পেছনে নেপথ্যের মাস্টার মাইন্ড হিসেবে সবটুকু সাহায্য করেছে স্বয়ং ঝিলমিল। অথচ মুখে একরাশ আতঙ্ক আর ভয়ের নাটক ফুটিয়ে সে হন্তদন্ত হয়ে দৌড়ে গেল দাদিমার ঘরে। ঘরে ঢুকে সে চিৎকার করে উঠল, দাদিমা, সর্বনাশ হয়ে গেছে। ফুপি ঘরে নেই। আকাশ ভেঙে পড়ল দাদিমার মাথায়।
তিনি বসা থেকে বিদ্যুৎ গতিতে উঠে দাঁড়িয়ে বললেন, কি বলছিস তুই এসব? নেই মানে? কোথায় যাবে ও? আমি সত্যি বলছি দাদিমা, বিছানায়ও নেই। ও শুধু এই দেখো, টেবিলের ওপর একটা লিখে চলে গেছে। ঝিলমিল অত্যন্ত সততার অভিনয় করে দীঘির লিখে যাওয়া সেই গোপন চিরকুটটা দাদিমার হাতে বাড়ি দিল। কাগজের টুকরোটাতে দেখে স্পষ্ট অক্ষরে জানিয়ে গেছে নিজের অনিচ্ছায় এই বিয়েটা সে কোনোভাবেই করতে পারবে না, তাই সে চলে যাচ্ছে। চিরকুট দেখে নুরজাহান চৌধুরীর পায়ের তলা থেকে মাটি সরে গেল। রাগে তার শরীর কাঁপতে লাগলো। তিনি সোজা চলে গেলেন তাহসিনের সামনে। অত্যন্ত কঠোর আর হুকুমের সুরে বললেন, তাহাসিন দিঘি বাড়ি থেকে পালিয়েছে। যত তাড়াতাড়ি পারো, যেখান থেকে পারো, ওকে খুঁজে আমার সামনে এনে দাঁড় করাও। ফ্যাকাশে হয়ে গেল তাহসিনের মুখ। তার বুকের ভেতরটা যেন উলট পালট হয়ে গেল। সে স্তব্ধ বাকরুদ্ধ হয়ে নূরজাহান চৌধুরীর মুখের দিকে চেয়ে রইল। তাহসিনকে ওভাবে পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে নূরজাহান চৌধুরী গলা চড়িয়ে বললেন, তোমাকে কিছু বলছি আমি তাহাসিন, কানে যায়নি? ঝাঁকুনি খেয়ে বাস্তবতায় ফিরল তাহসিন। সে আমতা আমতা করে কোনো মতে বলল, জি জি ম্যাডাম, আমি আমি এখনই যাচ্ছি। বলেই তাহসিন দ্রুত পায়ে গাড়িতে গিয়ে বসল। গাড়ির স্টিয়ারিংটা শক্ত করে ধরে সে হাহাকার ভরা চোখে সামনের দিকে তাকালো। সে কোথায় খুঁজবে দিঘিকে? কোথায় যাবে সে? হে মেয়েটা আস্তে একটা পাগল, নিজেকে তো ধ্বংস করছেই, সাথে তাহসিনকেও পাগল বানিয়ে ছাড়বে। হে মেয়ে নিজের এত সুন্দর ভবিষ্যৎ এত আভিজাত্য এক নিমিষেই ধূলিসাৎ করে দিয়ে তার মতো একটা সাধারণ ছেলের ভালোবাসার টানে সব কিছু ছেড়িয়ে বেরিয়ে গেল। তাহসিন আর গাড়ি স্টার্ট দিয়ে দিঘিকে খুঁজতে গেল না। অসহায়ত্ব নিয়ে রাস্তার একপাশে গাড়িটা পার্ক করে স্টিয়ারিংয়ের উপর মাথা রেখে চুপচাপ বসে রইল। আলতাফ চৌধুরী আর মেহরাজকে নিজের ঘরে ডেকে পাঠালেন নূরজাহান বেগম। আর আগে তার সারা শরীর রিরি করছে, কপাল বেয়ে ঘাম ঝরছে। দুজনকে সামনে দাঁড় করে দাঁতে দাঁত চেপিয়ে তিনি বললেন, তোদের এই নষ্ট বোন বাড়ি থেকে পালিয়েছে। আমার সম্মান ধুলোয় মিশিয়ে না দিয়ে ওর শান্তি হলো না। যেভাবে পারিস ওকে খুঁজে বের করে আমার সামনে নিয়ে আয়। মায়ের মুখের এমন কড়া হুকুম শুনেও আলতাফ চৌধুরীর মুখে বিন্দুমাত্র চিন্তার রেখা ফুটল না। উল্টো তার ঠোঁটের কোণে চওড়া এক চিলতে হাসি ফুটে উঠল। তিনি বেশ ফুরফুরে গলায় বললেন, খুব ভালো হয়েছে। এত জোর করে বিয়ে দিতে চাইছিলে কেন? আমি তো মনে করি আমার বোন এতদিনে একটা কাজের মতো কাজ করেছে। নূরজাহান বেগম রাগে ফেটে পড়ে চিৎকার করে উঠলেন, চুপ করো আলতাফ, তোমার ওই আলগাই আর কি বন্ধ করো। মেহরাজ, তুমি দাঁড়িয়ে আসো কেন? যাও দ্রুত। কিন্তু মা, আমি কোথায় খুঁজবো ওকে? তোমার কি মনে হয় আশেপাশে কোথাও বসে আছে ও? ও তো সব প্ল্যান করেই গেছে। আর তাছাড়া আমি এবার বাড়ির সে কি জবাব দেব? আলতাফ চৌধুরী বাদে ঘরের বাকি সবার মধ্যে এখন চিন্তার মাত্রা ছাড়িয়ে গেছে। একটু পরেই বর কক্ষ চলে আসবে। নিচে এখনই আত্মীয়দের আনাগোনা শুরু হয়ে গেছে। মানসিক চাপে নূরজাহান বেগম সোফার উপর ধপ করে বসে পড়লেন। এক কোনায় দাঁড়িয়ে সব দেখছিল ঝিলমিল। সে চুপিস্বরে বান্ধবী ইরানের দিকে তাকিয়ে চোখের একটা বিশেষ ইশারা করলো। তারপর বেশ চিন্তিত সাজার ভান করে বলল, দাদিমার অবস্থা তো খুব খারাপ, আমি ওনার জন্য একটু শরবত বানিয়ে নিয়ে আসছি। এই বলে সে চট করে ঘর থেকে বেরিয়ে গেল। ঘরে বাকিটা চলে যাওয়ার পর ইরান একটা হাত পাখা হাতে নিয়ে নূরজাহান বেগমের পাশে গিয়ে বসলো এবং তাকে আলতো করে বাতাস দিতে লাগলো। কিছুক্ষণ বাতাস করার পর সে বেশ দরদি গলায় বলল, দাদিমা, তুমি এত চিন্তা করছো কেন বলো তো? একটা না একটা উপায় তো বের হবে। কি উপায় বের হবে? দিঘি যদি ফিরে না আসে তবে আমি ওই পরিবারকে কিভাবে মুখ দেখাবো? আল্লাহ, এই মুখ দেখানোর আগে আমাকে এই মুহূর্তেই দুনিয়া থেকে উঠিয়ে নিক। ইরান যেন ঠিক এই সুযোগটারই অপেক্ষায় করছিল। সে দাদিমার আরেকটু কাজ ঘেঁষে ফিসফিস করে বলল, কেন দাদিমা, আমাদের ঝিলমিল আছে তো? ব্যাস, হ্যাঁ পরশু দিন যা হওয়ার তাই হলো। বর্তমান সকাল হয়ে গেছে, ওঠো। ঝিলমিলের দিক থেকে কোনো সারা শব্দ নেই। বিরক্ত হয়ে বারিশ এক ঝটকায় মেয়েটার দুই কাঁধ শক্ত করে ধরে একেবারে বিছানার উপর বসিয়ে দিল।
আচমকা এই ধাক্কায় ভীষণভাবে ভরকে গেল ঝিলমিল। সে ধরফর করে উঠল, বুকটা ধক করে উঠায় ধীরে ধীরে চোখ মিলল সে। গত রাতে বিছানায় শুয়ে অতীতের ওই তুলপার করা দিনগুলোর কথা ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে গিয়েছিল সে নিজেও জানে না। চোখের সামনে এখন দাঁড়িয়ে আছে বারিশ। বারিশ হাতের ঘড়ির দিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল, 7টা বেজে গেছে। রুটিনের 2টো নিয়ম অলরেডি অমান্য করেছো তুমি। আজকের মতো মাফ করে দিলাম। এখন ভদ্র মেয়ের মতো ফ্রেশ হয়ে গিয়ে আমার জন্য ব্রেকফাস্ট রেডি করবে, যাও। ঝিলমিল তখনও ঘুমের ঘোরে চোখ তুলছিল। সে কিছুটা মিনমিন করে বলল, আর একটু ঘুমাই প্লিজ। নো ওয়ে, কলেজে যেতে হবে আজ থেকে, ভুলে গেলে? ব্রেকফাস্ট বানিয়ে রেডি হও দ্রুত। ভুলিনি, কিচ্ছু ভুলিনি, আমি যাচ্ছি। রাগত গলায় বলল সে। বলে সে রাগে পা ঠুকতে ঠুকতে ওয়াশরুমে গিয়ে ঢুকলো। কোনো মতে ফ্রেশ হয়ে রুমে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে গটগট করে সোজা রান্নাঘরের দিকে চলে গেল। সকাল সকাল রান্নাঘরে তুমুল ব্যস্ততা টুম্পার। গুলগাল চেহারা আর ফর্সা গরনের 35 বছর বয়সী এই নারী এই বাড়িতে আছে বছর 6 ধরেই। আর রান্নার মূল দায়িত্বটা তার কাঁধেই, তবে সাহায্যকারী হিসেবে তার সাথে আছে 55 ছুঁই ছুঁই পারুল খালা। কাজের ফাঁকে ফাঁকে টুম্পার মুখে অনর্গল খই ফুটছে। বুইরার লাইগা তেল ছাড়া পরোটা, সবজি ভাজা আর দুধ চা। বুড়ির লাইগা ওটস, ফলের প্লেট, গ্রিন টি। বুড়ির বড় পোলার লাইগা স্টাফড অমলেট, চিকেন সসেস আর কফি। বুড়ির নাতি খাইব ডাবল চিকেন স্যান্ডউইচ, চিজ অমলেট, হ্যাশ ব্রাউন আর 1 গ্লাস জুস। বুড়ির নাতনি ফ্রেঞ্চ টোস্ট, সসেস, দুধ। বুড়ির পারুল খালা এতক্ষণ রান্নাঘর ঝাড়ু দিচ্ছিল। হাতে থাকা ঝাড়ুটা একপাশে রেখে পারুল খালা ধমকের সুরে বলে উঠলেন, চুপ কর, আইসা হুনলে ঘাড় ধইরা বাইর করবো তোরে। বিরক্তিতে মুখ ঝামটা মেরে বললেন টুম্পা। তুমি চুপ করো তো খালা। প্রতিদিন এক একজনের লাইগা এক এক পদের খাবার বানাইতে আর ভালো লাগে না। সকাল সকাল উইঠা একটা জিনিস রাইন্ধা দিমু, সবাই হেইডা খাইব, তা না ওগরে এক একজনের পেটে এক এক জিনিস ঢুকান লাগবো। তুই তো তাও আইডির নাম মুখস্থ করতে পারছস, আমি তো তাও পারি না। তুই না থাকলে যে কেমনি কি করতাম। হন্তদন্ত হয়ে কিচেনে পা রাখলো ঝিলমিল। চোখে মুখে রাজ্যের তারা তার। ও টুম্পা আন্টি, তাড়াতাড়ি আমাকে কিছু বানিয়ে দাও তো। পেছন ফিরে ঝিলমিলকে দেখে টুম্পা অবাক। তুমি এইখানে এত সকালে? হ্যাঁ, জলদি কিছু একটা বানিয়ে দাও। কি বানামু? বারিশ চাচুর জন্য কিছু একটা বানিয়ে দাও। সকালে উনি কি খান? দ্রুত কিছু একটা রেঁধে দাও। আর শোনো, একদম বলবে না এটা তুমি বানিয়েছো, বলবে এই রান্নাটা আমি মানে ঝিলমিল করেছে। ওকে, এখন চট জলদি হাত চালাও। টুম্পার কণ্ঠে এবার এক রাশ কৌতূহল। হ, এখন তো সবার জন্যই রানমু, ছোট ভাইয়েরটাও রানমু, কিন্তু তোমারে এত অস্থির লাগতেছে কেন? পরে বলবো, আগে রান্না করো। ওনারটা আগে করো, মনে থাকে যেন। ক্রেডিট কিন্তু আমার। কথা শেষ করে ঝিলমিল দ্রুত পায়ে পেছন ফিরতে শক্ত কিছুর সাথে ধাক্কা খেলো। সঙ্গে সঙ্গে নাকে এসে ঠেকলো টম ফোর্ড পারফিউমের অতি চেনা সে কড়া সুবাস। দুপা পেছিয়ে মুখ তুলে সামনে দাঁড়ানো পুরুষটিকে দেখা মাত্রই পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত বৈদ্যুতিক তরঙ্গ খেলে গেল ঝিলমিলের শরীরে। বারিশ এক পলক ঝিলমিলের দিকে তাকিয়ে তাকে একপাশে সরে দিল। তারপর টুম্পার দিকে তাকিয়ে তার গম্ভীর নির্দেশ, টুম্পা, আপনি আপাতত কিচেন থেকে বের হন। পারুল খালার দিকে চোখ ফিরতে যোগ করলো, খালা আপনিও? পারুল খালা কিছুটা থতমত খেয়ে বলে উঠলেন, কিন্তু কেন বাবা? ঝিলমিল আমার জন্য খাবার তৈরি করবে। ওমা কেন? ঝিলমিল কেন করবে ভাইজান? আমরা তো আছি। আমরা বারিশের কণ্ঠে এবার খানিকটা কঠোরতা। আমি আপনাদের যেতে বলেছি, বের হন এখান থেকে। টুম্পার পারুল খালা একে অপরের দিকে তাকালো। ঝিলমিল চোখের ইশারায় যেতে নিষেধ করলো, তবে বারিশের দিকে তাকিয়ে আর দাঁড়িয়ে থাকলো না, তারা চলে গেল। রান্নাঘর থেকে তারা বেরিয়ে যেতে তাদের পেছন পেছন বারিশও খানিকটা এগুলো। ঝিলমিল এই সুযোগে দ্রুত পায়ে সে টুম্পার হাতটা চেপে ধরলো। এসে সে বলল, দাঁড়াও, উনি সকালে কি খান? চারজন দিয়ে উত্তর দিল টুম্পা। 2টো সানি সাইড আপ ডিম, মাল্টিগ্রেন ব্রেড টোস্ট আর চিনি ছাড়া ব্ল্যাক কফি। টুম্পা, আপনাকে চলে আসতে বলেছি। বাইরে থেকে বারুষের গমগমে কণ্ঠস্বর ভেসে আসতে সময় লাগলো না।
ভয়ে টুম্পার এক মুহূর্ত দাঁড়ালো না। বারিশ পুনরায় কিচেনে প্রবেশ করে ভেতরে থাকা ছোট ডাইনিং টেবিলের চেয়ারটায় গিয়ে বসলো। পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনে ডুব দিল সে। বারিশের ঠিক সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন। ফোনের পর্দা থেকে চোখ না সরিয়ে বারিশের নির্লিপ্ত জবাব। তাহলে চলো তোমাকে তোমার বাড়ি রেখে আসি। এটা কেমন কথা? ওরা থাকতে আমি কেন এসব করতে যাব? তাহলে কি ওদের কাছ থেকে বরখাস্ত করব? আচ্ছা, আমি ওদের ডেকে বলে দিচ্ছি কাল থেকে যেন এই বাড়ির আর কোনো কাজে হাত না দেয়। চেয়ার ছেড়ে বারিশ উঠে দাঁড়াতে নিতে ঝিলমিল তড়িৎ ব্যাগে তার শক্ত বাহু আঁকড়ে ধরল। থাক, ওদের রিজিকে হাত দিয়েন না, বানাচ্ছি আপনার খাবার। বারিশ আবারও বসে পড়তে ঝিলমিল কাউন্টার টপের দিকে এগিয়ে গেল। ইন্ডিকেটর বাটন চেপে ইন্ডাকশন ওভেনটি চালু করে উপরে বসিয়ে দিল ননস্টিক ফ্রাই প্যান। এরপর ফ্রিজটা খুলে দুটো ডিম হাতে নিল সে। ডিম সে ভাজতে পারে, এতটুকু করতে তার কোনো সমস্যা নেই। একটা ডিম নিজের কপালে ঠেস দিল ভাঙার জন্য, কিন্তু ভাঙল না। দ্বিতীয়বার চেষ্টা করেও ব্যর্থ হয়ে তাকালো বারিশের দিকে। বারিশের পুরো মনোযোগ তখনও ফোনের স্ক্রিনে নিবদ্ধ। ঝিলমিল তার দিকে এগিয়ে গেল গটগট করে। হাতে করে বারিশের এক মুঠো চুল ধরে মাথাটা উঁচিয়ে ধরল সে। নিজের ঠোঁটটা দাঁত দিয়ে কামড়ে ধরে চোখ দুটো ছোট ছোট করে বাম হাতের ডিমটা সোজা ঠুকে দিল বারিশের শক্ত কপালে। প্রথম আঘাতে মট করে ভেঙে গেল ডিমের খোলস। চরম বিস্ময়ে চোখ বড় বড় করে কপালে হাত ঠেকালো বারিশ। সে কিছু বুঝে ওঠার আগে ঝিলমিল দ্রুত পায়ে ফিরে এসেছে চুলার কাছে। ফুটন্ত প্যানের তেলের উপর ছেড়ে দিল ডিমের ভেতরের অংশটুকু। মনোযোগ দিল সে ডিম ভাজায়। এদিকে নিজের কপাল ডলতে ডলতে উঠে দাঁড়ালো বারিশ। এটা কি করলে তুমি? ঘাড় ঘুরে বলল কিশোরী। আমার এভাবে ডিম ফাটাতে ভালো লাগে, আর আপনার কপালটাও বেশ শক্ত, ফেটে গেল। তাই বলে তুমি আমার কপালে ডিম ফাটাবে? বসে আছেন কেন এখানে? বাইরে গিয়ে বসুন, নইলে যেটা আছে ওটাও ফাটাবো। বারিশ কিছুক্ষণ চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে রইল। তার ছোঁয়াচোরা কঠিন, চোখের তারায় তীব্র বিরক্তি। ঝিলমিলের দিকে তপ্ত চোখে তাকিয়ে নিচু ও ভারী গলায় শুধু একটা শব্দ উচ্চারণ করল সে, স্টুপিড। বলে গটগট করে কিচেন থেকে বের হয়ে ডাইনিং টেবিলের একটা চেয়ার টেনে বসলো। শিউলি বেগম নিচে এসে রান্নাঘরের ভেতরে ঝিলমিলকে দেখে তার চোখ কপালে উঠল। অবাক হয়ে বললেন, এ কি ঝিলমিল, তুমি কি করছো এখানে? ঝিলমিল অত্যন্ত অসহায় কণ্ঠে বলল, খাবার বানাচ্ছি চাচি। খিদে পেয়েছে বুঝি? টুম্পাকে বললেই তো করে দিত। এই টুম্পা, কোথায় তুই? এত সকাল হয়ে গেছে, এখনো রান্নাবান্নার কোনো তোড়জোড় করেনি? শিউলির চড়া ডাক শুনে তড়িঘড়ি করে রান্নাঘরে ঢুকলো টুম্পা। তোমার দেওরি তো আইসা বাইর কইরা দিল আমাগো, বলল আজ থেকে ঝিলমিল যেন রান্না করে। আমাগো কি দোষ? আমরা তো আইসার সকালের নাস্তার তোড়জোড়ি করছিলাম। ঝিলমিলও টুম্পার কথায় সায় দিয়ে যোগ করলো, হ্যাঁ চাচি, বারিশ চাচুই ওদের চলে যেতে বলেছে, ওদের কোনো দোষ নেই। কিন্তু কেন? ওনার জন্য যেন আমি খাবার বানাই। এটা কেমন কথা? বাড়িতে এত মানুষ থাকতে তুমি কেন রান্নাঘরে খাটবে? কি জানি, এটা তার কেমন অদ্ভুত যুক্তি। আরো অনেক কাজ দিয়েছে আমাকে। কথাটা শুনে শিউলি বেগম স্তব্ধ হয়ে গেলেন। ছেলেটা অনিশ্চিত, দিঘিকে হারিয়ে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়েছে। তা না হলে এই বাচ্চা মেয়েটার উপর এমন অত্যাচার কেন করবে? তিনি রান্নাঘর থেকে বেরিয়ে সরাসরি বারিশের সামনে গিয়ে দাঁড়ালেন। ক্ষিপ্ত গলায় বললেন, মাথা খারাপ হয়েছে তোমার তরঙ্গ? ঝিলমিলকে কেন রান্নাঘরে ঢুকিয়েছ? বারিশ ফোনের স্ক্রিনে ব্যস্ত। নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিল, রান্না করবে আমার জন্য? ওকে দিয়ে রান্না করাবে মানে? ও আমার বউ, ওকে দিয়ে কি করাবো আর না করাবো সেটা একান্তই আমার ব্যক্তিগত ইচ্ছা। তুমি এই বিষয়ে কথা না বললেই খুশি হব। ওকে ওর কাজ করতে দাও। শিউলি বেগম এবার একটু নরম স্বরে বোঝানোর চেষ্টা করলেন, আরে তুমি বুঝতে পারছো না কেন? ওর বয়স কতটুকু? এসব রান্নাবান্নার কাজ ও কখনো করেছে? কাল বিয়ে করে আজই ওকে রান্নাঘরে ঢুকিয়ে দিলে ওর বাপের বাড়ির মানুষ জানতে পারলে কি ভাববে, বুঝতে পারছো? বারিশের কণ্ঠে কোনো দ্বিধা ছাড়াই অত্যন্ত শীতল গলায় বলল, ওদের সমস্যা হলে এসে নিয়ে যাক ওকে, তবে এই বাড়িতে থাকতে হলে ও আমার নিয়মেই চলবে। তরঙ্গ, তুমি তুমি চুপ করো বৌমা, আমার ছেলে একদম ঠিক বলেছে।
পেছন থেকে ভেসে আসা তীক্ষ্ণ কণ্ঠস্বরে শুইলি বেগম কথা থামে সেদিকে তাকালেন। সিঁড়ি দিয়ে নামতে নামতে কথাগুলো বলছিল ঝর্ণা শাহরিয়ার। ঠিক সেই মুহূর্তেই সদর দরজা দিয়ে ভেতরে পা রাখলেন চঞ্চল সাহেবও। ফজরের নামাজ পড়ে এতক্ষণ বাইরে হাঁটছিলেন তিনি। ঝর্ণা বেগম ধীর পায়ে হেঁটে সে ছেলের পাশের চেয়ারটায় বসলেন। এতদিনে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছো তুমি। যতদিন এই বাড়িতে থাকবে সব কাজ ওকেই করতে হবে। টুম্পা, ওকে বলে দে সবাই সকালে যা যা খাবে সব তৈরি করে যেন টেবিলে সাজিয়ে রাখে। ঝিলমিল বারফের জন্য তৈরি করা সানি সাইড আপ ডিম আর মাল্টিগ্রেন টোস্টের ট্রেটা হাতে নিয়ে ডাইনিংয়ের দিকে আসছিল। ঝর্ণা বেগমের হুকুমটা কানে আসতেই তার পা দুটো যেন মেঝেতে আটকে গেল। তবে পরক্ষণেই টেবিল থেকে ভেসে এলো বারফের কণ্ঠ। না আম্মা, ওকে রান্না করে পাঠিয়েছি শুধু আমার আর ওর খাবার বানানোর জন্য। ঝর্ণা বেগম ভ্রু কুঁচকে বললেন, আর আমাদের খাবারের আজ থেকে ওই তৈরি করবে। না। অত্যন্ত স্বাভাবিক হানির একটা আওয়াজে জবাব দিল বারিশ। সে আবারও ফোনের স্ক্রিনে ডুবে গেছে। ছেলের এমন অবদ্ধতায় ঝর্ণা বেগমের জেদ চেপে গেল। তুমি বলেছো তোমারটা বানাতে, আমিও বললাম ও সবার জন্যই বানাবে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন ঝিলমিল? যাও আমার জন্য গ্রিন টি আর তোমার শ্বশুরের জন্য লিকার চা বানিয়ে নিয়ে আসো। একটু পর ফারহাদ আর ওর ছেলে মেয়ে ঘুম থেকে উঠবে, ওদের পছন্দের নাস্তাও তৈরি করবে। ঝিলমিলের নাকটা রাগে ফুলে উঠল। এত বড় সাহস, পুরো বাড়ির রাঁধুনি বানাতে চাইছে তাকে। সে ঠোঁট নেড়ে তীব্র প্রতিবাদ করতে চাইল, কিন্তু তার আগেই ডাইনিং কাঁপিয়ে গর্জে উঠল বারিশ। আমার বউ রান্না করবে শুধুমাত্র আমার জন্য। ওর হাতের বানানো খাবার শুধু আমি খাবো। আর আজ থেকে এই বাড়িতে আমার জন্য কেউ খাবার বানাবে না। আমি আমার ওয়াইফের হাতের খাবার ছাড়া আর কারো হাতের খাবার খাবো না। কথাটা শেষ করে সে চেয়ার ছেড়ে হন হন করে এগিয়ে গেল ঝিলমিলের দিকে। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটির হাত থেকে আলতো করে খাবারের ট্রেটা নিজের হাতে নিল। তারপর ঝিলমিলের বাহু ধরে ডাইনিং টেবিলের একটি চেয়ারে এনে বসিয়ে দিল। ট্রে থেকে একটা ডিম আর দুটো ব্রেড টোস্ট ওর দিকে এগিয়ে দিয়ে হুকুমের সুরে বলল, তাড়াতাড়ি আমার সঙ্গে খাবার শেষ করো, কলেজে যাওয়ার জন্য তৈরি হতে হবে। ঝিলমিল মুখ ফিরিয়ে যেতে গলায় বলল, আমি খাবো না এখন। খেতে বলেছি। বারিশের কণ্ঠে স্পষ্ট শাসন। বললাম তো খাবো না, আপনি খান, বেশি করে খান। ঝিলমিলের এমন মুখে মুখে তর্ক বারিশের হাতটা মুহূর্তের মধ্যে শূন্য উঠে গেল। কিন্তু সেই হাত ঝিলমিলের নরম গালে স্পর্শ করার আগেই চঞ্চল সাহেব দ্রুত এগিয়ে এসে শক্ত করে বারিশের কবজিটা চেপে ধরলেন। যদিও বারিশ আঘাত করতো না, কেবল ভয় দেখানোর জন্যই হাত তুলেছিল। চঞ্চল সাহেবের চোখ মুখে আর আগে লাল হয়ে উঠেছে। তিনি কড়া গলায় বললেন, বিয়াদবির সীমা ছাড়িয়ে যাচ্ছ। তরঙ্গ, আমার সামনে দাঁড়িয়ে ঝিলমিলের গায়ে হাত তোলার সাহস কি করে হয় তোমার? বারিশ কোনো উত্তর দিল না। তার মুখভাব থমথম করছে। এদিকে ঝিলমিল আতঙ্কে এখনো চোখ দুটো শক্ত করে বন্ধ করে রেখেছে। ডাইনিং এর ইতুল কালাম কাণ্ড দেখে ঝর্ণা বেগম বাকরুদ্ধ হয়ে বসে রইলেন। ছেলে তার এসব কি বলছে? এবারের আর কারো হাতের রান্না খাবে না মানে কি? ও কি যৌথ পরিবারের থেকেও একদিনের মাথায় বউ নিয়ে আলাদা সংসার পাতে চাইছে? চঞ্চল শাহরিয়ারের ভেতরে খুব এবার বিস্ফোরণের মতো ফেটে পড়ল। চিৎকার করে বললেন, ওকে দিয়ে তুমি কোন সাহসে রান্না করিয়েছো? এবারও বারিশের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মিলল না। চঞ্চল সাহেব আবারও বললেন, ঝিলমিলকে আজই আমি ওর নিজের বাড়িতে রেখে আসবো। ঝিলমিল ঝটকা দিয়ে চোখ খুলল। এত কাহিনী করে বিয়ে করলো দুদিনের মধ্যে চলে যাওয়ার জন্য? এখনো তো জারিফের সাথে কিছুই করতে পারেনি। চেয়ার ছেড়ে তড়িৎ ব্যাগে উঠে দাঁড়িয়ে মাথা নেড়ে ব্যাকুল হয়ে বলল কিশোরী, না 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 না, আমি কোথাও যাব না। চঞ্চল সাহেব দৃঢ় গলায় বললেন, এখানে তুমি ভালো থাকবে না। অযথায় কিছু মানুষ তোমাকে কষ্ট দেবে। ভেবেছিলাম ওপরওয়ালার ইচ্ছেতেই এই বিয়েটা হয়েছে, যা হয় মঙ্গলের জন্য হয়, কিন্তু আজ আমার ভুল ভেঙে গিয়েছে। আমি তোমার দাদিমার সাথে কথা বলে সব ব্যবস্থা করছি। না দাদা ভাই, প্লিজ, আমি যাব না, এখানেই থাকবো। আমার ওনার জন্য রান্না করতে হবে, একটু আপত্তি নেই। কথাটা বলে সে ভেজা চোখে বারিশের পাথরে মুখের দিকে তাকালো। মিনতি ভরা কণ্ঠে ফিসফিসে বলল, আপনি কিছু বলুন, আমি যাব না। বারিশের চোয়াল এতক্ষণ শক্ত ছিল, এবার সামান্য আলগা হলো। চঞ্চল শাহরিয়ারের চোখের দিকে সরাসরি তাকালো সে। শুনলেন তো, ও নিজেই যেতে চাইছে না, ও এখানে থাকবে আর আমার সব শর্ত মেনেই থাকবে।
চন্দ্র সাহেব ক্ষিপ্ত গলায় কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তাকে থামিয়ে দিয়ে বাড়ির চেয়ার ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে টেবিল থেকে খাবারের ট্রেটা এক হাতে তুলে নিয়ে অন্য হাতে ঝিলমিলের কবজি শক্ত করে চেপে ধরল। কোনো বাক্য ব্যয় না করে ঝিলমিলকে টেনে হিচড়ে ডাইনিং স্পেস থেকে বের করে নিয়ে এলো সে। জারিফ মাত্র ঘুম থেকে উঠে চোখ টলতে টলতে বাইরে এসে দাঁড়িয়েছিল। ঘরের ভেতরে এত বড় তুলকালাম ঘটে গেছে সে কিছুই টের পায়নি। সে একরা সবুজ বিস্ময় নিয়ে তার চাচার নতুন চাচির টানা হ্যাস্ট্রার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। নিজের রুমে ঢুকেই বাড়ির সশব্দে দরজাটা আটকে দিল। আর কথা না বাড়িয়ে বিছানার পাশের ছোট টেবিলটায় খাবারের ট্রেটা রেখে ঝিলমিলের বানানো নাস্তা থেকে কেবল একটা ব্রেড টোস্ট মুখে দিল সে। তারপর গ্লাসে পানি খেয়ে নিজেকে শান্ত করলো। ঘড়ির দিকে তাকিয়ে বলল বারিশ, বাকিটা শেষ করে 10 মিনিটের মধ্যে তৈরি হবে। বলে সে নিজের কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। ঝিলমিলও বাধ্য মেয়ের মতো খেয়ে নিল বাকি খাবার। চৌধুরী বাড়িতে সকালের নাস্তা শেষ করে নূরজাহান চৌধুরী, আলতাফ চৌধুরী আর তাহসিন তিনজন একসঙ্গেই সদর দরজা দিয়ে বাড়ির দিকে বের হচ্ছিলেন। অফিসে যাবে তারা। মেহরাজ তখনও নিজের ঘরে ঘুমাচ্ছে। সে আরও কিছুটা পরে অফিসে যাবে, কিন্তু সদর দরজার কাছে আসতে আচমকা থমকে গেল তিনজোড়া পা। চোখের পলকে সবার মুখের অভিব্যক্তি বদলে গেল। সামনে এসে দাঁড়িয়ে আছে দেখি। তার পুরো অবস্থাটা চরম এলোমেলো, চোখের নিচে কালচে কালি পড়ে গেছে, মাথার চুলগুলোও অবিন্যস্ত। বিগত এই কদিনে সে প্রচণ্ড নেশা করেছে তা তাকে দেখলে নিশ্চিত বোঝা যাচ্ছে। হ্যাঁ, দেখে কি এই অবস্থায় ঘরের দোরগোড়ায় দেখে তাহসিনের ভেতরটা কেমন করে উঠল। মা, শব্দটা সে উচ্চারণ করতে না করতেই নূরজাহান চৌধুরীর হাত এসে পড়ল দিঘির গালে। সজোরে এক থাপ্পড় খেয়েও দিঘি সম্পূর্ণ নির্বাক রইল। গালে দ্বিতীয় থাপ্পড়টা পড়ার আগেই আলতাফ চৌধুরী দ্রুত মাকে জড়িয়ে ধরে একপাশে সরিয়ে নিয়ে এসে বললেন, মাথা ঠান্ডা রাখো আম্মা, ওর সাথে আমাকে কথা বলতে দাও। নূরজাহান চৌধুরী রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠলেন, কোনো কথা বলার প্রয়োজন নেই, বের হয়ে যেতে বলো ওকে, না হলে আজ আমি ওকে জানে মেরে ফেলবো। আলতাফ চৌধুরী মাকে শান্ত করার চেষ্টা করতে করতে বোনের দিকে তাকিয়ে ক্ষিপ্ত গলায় বললেন, কোথায় ছিলে তুমি এতদিন? ফ্রেন্ডের বাসায়। আলতাফ দাঁতে দাঁত চেপে বলল, বিয়ে করবি না সেটা আমাকে বলে দিতিস। তোর জন্য আজ আমার মেয়েটার জীবনটা পুরো সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে? দেখি খানিকটা কপাল কুঁচকে তাকালো। আম্মা, বারিশের সাথে ঝিলমিলের বিয়ে দিয়ে দাও। কথাটা শুনে খুব একটা অবাক হলো না দেখি। সে খুব স্বাভাবিক গলায় বলল, এতে সর্বনাশের কি আছে? নূরজাহান চৌধুরী তেরে সে দেখে চুল ধরলেন। আবার বলছে সর্বনাশের কি আছে? তোমার জন্য আমার ছোট্ট সোনাটাকে এই কাঁচা বয়সে বিয়ে দিতে হয়েছে। দেখে মার হাতের টানের তোয়াক্কা না করে উল্টো বলল, দিলে কেন? এত সম্মানের চিন্তা করো কেন? আমাদের থেকে কি তোমার ওই সম্মান এতই বড়? এবার নূরজাহান চৌধুরী আরও রেগে গেলেন। তিনি চরম আক্রোশে এক ঝটকা মেরে মাটিতে ফেলে দিলেন দিঘিকে। শক্ত মেঝেতে পড়ার আগেই তাহসিন তৎক্ষণাৎ এগিয়ে সে দিঘির দু বাহু শক্ত করে ধরে ফেলল। দেখে সোজা হয়ে দাঁড়িয়ে তাকালো তাহসিনের দিকে। কেমন এক অদ্ভুত শূন্য আর নির্বাক চাউনি। তাহসিন নিজেকে সামলে নিয়ে আলতো করে ছেড়ে দিল দিঘিকে। দেখেও আর এক মুহূর্ত সেখানেই দাঁড়ালো না। উপস্থিত কারোর কোনো পরোয়া না করে সে ভেতরের দিকে যেতে যেতে বলল, আজ সারাদিন ঘুমোবো, কাল থেকে আমিও অফিসে জয়েন করব। ডিরেক্টরস কেবিনটা যেন একদম রেডি থাকে। মেয়ের এই খামখেয়ালিপনা আর কথার কোনো পাত্তাই দিলেন না নূরজাহান চৌধুরী। আলতাফ চৌধুরী মুখ ফিরে নিলেন, কারণ তারা ভালো করে জানেন এই মেয়ের কথাবার্তার কোনো আগা মাথা নেই, কোনো ঠিক ঠিকানা নেই। তারা দুজনেই চলে যেতে লাগলেন। তবে ঠায় দাঁড়িয়ে রইল তাহসিন। তার স্থির দৃষ্টিটা তখনও দিঘির চলে যাওয়ার দিকে নিবদ্ধ। গাড়িতে বসে স্টিয়ারিংয়ে হাত রেখে ঝিলমিলের জন্য অপেক্ষা করছিল বারিশ। সদর গেটের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিতে দেখলো দ্রুত পায়ে এগিয়ে আসছে মেয়েটা। সে গাড়ির ভেতর থেকে হাত বাড়িয়ে পাশের দরজাটা খুলে দিল। ঝিলমিল ভেতরে আসতেই বারিশের চোখ গেল ওর মাথার দিকে। চুল বাঁধা একদমই গোছানো হয়নি। মেয়েটা সিটে এসে বসতেই বারিশ সোজা প্রশ্ন করলো, চুলের অবস্থা এমন কেন? ঝিলমিল একটা দীর্ঘশ্বাস ফেলে বিষণ্ণ গলায় বলল, দাদিমা তো নেই। আমার চুল সবসময় দাদিমা বেঁধে দিতেন, নিজে তো ঠিকঠাক পারি না। আচ্ছা,
আমি আমাদের বাসায় গিয়ে দাদিমার কাছ থেকে চুলটা বাঁধিয়ে আসবো? না থাক, মনে হয় উনি এতক্ষণে চলে গেছেন। বলতে বলতে ঝিলমিলার চোখে খেয়াল করলো নিজের বাড়ির কথা উচ্চারণ করতে বারুষের মুখাভাব মুহূর্তের মধ্যে শক্ত হয়ে উঠেছে। চোখের সেই কঠিন ভাব দেখেই সে চট করে কথা কাটিয়ে নিল। চলুন, দেরি হয়ে যাচ্ছে। পুরো প্রসঙ্গটায় বদলে ফেলল সে। বারিশ আর কোনো কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট দিল। পুরো রাস্তায় দুজনের মাঝে আর কোনো বাক্য বিনিময় হলো না। শেষবার সে কলেজ ড্রেস পরে লোকটার পাশে বসেছিল বিয়ের আগে। তখনও সে দূরতম কল্পনাতেও ভাবেনি সৃষ্টিকর্তা তাদের দুজনকে এমন একটা সম্পূর্ণ ভিন্ন ও জটিল বাঁধনে ফেলে দেবেন। কি থেকে কি যে হয়ে গেল, কি এক কাণ্ডই না করে বসলো সে। পাশ ফিরে তাকালো মানুষটার দিকে ঝিলমিল চোখে মুখে রাজ্যের বিরক্তি নিয়ে গাড়ি চালাতে ব্যস্ত সে। লোকটাকে আসলেই বিরক্ত, নাকি এর চেহারাই এমন? হঠাৎ বারিশের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। তাকিয়ে থেকো না, গাড়ি চালাতে সমস্যা হয়। হকচকে গিয়ে ঝিলমিল তড়িৎ ব্যাগে দৃষ্টি ফিরে নিল। আর লজ্জায় আর অস্বস্তিতে জানালার দিকে মুখ ঘুরিয়ে বাড়ির রাস্তার দিকে তাকিয়ে রইল সে। পুরোটা রাস্তা মেটা আর সোজা হয়ে বসলো না। কলেজের সামনে সে গাড়িটা থামালো বারিশ। নিজের শার্টটা প্যান্টের ভেতরে ইন করতে করতে সে ঝিলমিলের দিকে তাকিয়ে বলল, আমার শার্টের উপরের খোলা বোতামগুলো একটু লাগিয়ে দাও। ঝিলমিল আকাশ থেকে পড়ল। আমি? তুমি ছাড়া গাড়িতে আর কেউ আছে? থাকলে তাকেই বলো। আমারই লাগিয়ে দিতে হবে কেন? আপনি নিজে লাগান না। দেখছই তো আমি অন্য কাজ করছি। ঝিলমিল আর কথা বাড়ালো না। খানিকটা ঝুঁকে এগিয়ে গিয়ে বারিশের শার্টের উপরের খোলা 3টি বোতাম একে একে লাগিয়ে দিতে লাগলো। ঠিক তখনই বারিশের তপ্ত গাঢ় নিঃশ্বাস এসে আছড়ে পড়ল কিশোরের কপালে আর মুখে। এক অদ্ভুত শিহরণে চোখ তুলে স্বামীর দিকে তাকালো ঝিলমিল। কাছ থেকে বারিশের চোখ দুটো অদ্ভুত সুন্দর আর গভীর লাগছিল, যার ভিতরে এক ধরনের সম্মোহনী ক্ষমতা লুকিয়ে আছে। নজর কাড়ায় সুদর্শনের এত কাছাকাছি এসে কেমন যেন দম বন্ধ করা অস্বস্তি হতে লাগলো মেয়েটার। সে মুখটা অত্যন্ত অসহায় করে ফিসফিসে বলল, আপনি তো চাচ্ছু। হোক। ঝিলমিল তড়িঘড়ি করে নিজের সিটে সরে এলো। বারিশ নিজের চুলগুলো হাত দিয়ে পেছনের দিকে ঠেলে দিয়ে চশমাটা চোখে পড়ে নিল। মুহূর্তের মধ্যেই বারিশের এই রূপান্তর দেখে ঝিলমিল পুরো হা হয়ে গেল। বিস্ময় চেপে রাখতে না পেরে বলল, এজন্যই আপনাকে কলেজে এতটা অন্যরকম লাগে। বারিশ চশমার উপর দিয়ে একবার তাকিয়ে শীতল গলায় বলল, গাড়ি থেকে নামো দ্রুত। ঝিলমিল আর দেরি না করে গাড়ি থেকে নেমে সোজা নিজের ক্লাসের দিকে চলে গেল। আর বারিশ গাড়ি পার্ক করে চলে গেল ডিরেক্ট অফিসের দিকে। সেখানে উপস্থিত অন্য শিক্ষকদের সাথে তো একটা কথা বলে সে নিজের ডেস্কটায় গিয়ে বসলো। আমাকে তো কিছু জিজ্ঞেস করলেন না স্যার। হঠাৎ মেলি কণ্ঠস্বরের আওয়াজে বারিশ পাশ ফিরে তাকালো। সম্পূর্ণ অচেনা এক যুবতী দাঁড়িয়ে আছে। পরনে হালকা রঙের জমকালো এক শাড়ি, গায়ের সাথে জড়ে আছে নিখুঁতভাবে। মাথার চুলে কৃত্রিম রঙের ছোঁয়া, আর হাতে এক কাপ ধোয়া ওঠা কফি। বারিশ কিছুটা দূরত্ব বজায় রেখে অত্যন্ত মার্জিত স্বরে বলল, আই এম সরি, আপনাকে আজ প্রথম দেখছি। মেয়েটা মৃদু হেসে জবাব দিল, আসলে আমি এখানকার নতুন জয়েন করা ম্যাম। আজই আমার প্রথম দিন, তাই সবার সাথে একটু পরিচিত হচ্ছি। আমার নাম পরিণীতা জামান, সবাই আমাকে অবশ্য পরি বলেই ডাকে। আমি কলেজ সেশনের ম্যাথমেটিক্সের লেকচারার হিসাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। বারিশ মাথা নেড়ে সংক্ষেপে নিজের পরিচয় দিল। বুঝতে পেরেছি, আমি শেহরিয়ার ফাইজান, ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের শিক্ষক। নতুন ম্যামের চোখ দুটো এবার কেমন যেন কৌতূহলী হয়ে উঠল। সে বারিশের মুখের দিকে গভীরভাবে তাকিয়ে বলল, আপনার ভয়েসটা কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে, কোথায় যেন শুনেছি আগে। বারিশ নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, এক্সকিউজ মি, আমার ক্লাসের সময় হয়ে গেছে, আমাকে এখন উঠতে হচ্ছে। বলে বারিশ ফাইলপত্র হাতে নিয়ে চলে আসতে চাইল। পরিণীতা চট করে এক পা এগিয়ে এসে বলল, আরে ওয়েট, আমার সত্যি মনে হচ্ছে আপনার এই কণ্ঠস্বর আমি আগেও শুনেছি। কেন জানি মনে হচ্ছে এই ভয়েসটার সাথে আমি অনেক দিন ধরে। আজকে প্রথম ক্লাসের প্রথম থেকে উপস্থিত ছিল ঝিলমিল। আজকে ইরানের পাশে লাস্ট বেঞ্চে বসেছে, কিন্তু ক্লাস শুরু হওয়ার পর থেকে একটা অদ্ভুত জিনিস তার নজরে আসছিল।
বারিশ ক্লাসে ঢোকার পর থেকে অনবরত ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। প্রায় 10 মিনিট কেটে গেল, অথচ সে ফোন থেকে চোখ সরাচ্ছে না। গভীর মনোযোগ দিয়ে ফোনে কি যেন একটা দেখছে, আর ওর কপালের সামান্য কুঁচকে আছে। বারিশের এই অন্যমনস্কতা ঝিলমিলকে বেশ অবাক করলো। সে কৌতূহল চেপে রাখতে না পেরে পাশে বসা বান্ধবীর দিকে ঝুঁকে ফিসফিসে বলল, কি করছেন উনি ফোনে? ইরান খাতা থেকে কলমটা তুলে ঝিলমিলের দিকে তাকে মৃদু আওয়াজে জবাব দিল, তুই আর আমি তো একসাথে, আমি কিভাবে জানবো বল? তবে উনি প্রতিদিনই এমন করেন। ক্লাসে এসে প্রথম কয়েক মিনিট ফোনে কি যেন চেক করেন, তারপর ফোন রেখে ক্লাস শুরু করে। ইরানের কথা শেষ হতে না হতেই বারিশ ফোনটা লক করে টেবিলের উপর রেখে দিল। গম্ভীর গলায় সবার রোল কল করতে শুরু করে। নাম ডাকার পর্ব শেষ হতেই বারিশ রেজিস্টার খাতাটা বন্ধ করে টেবিলের উপর আলতে করে চাপ দিয়ে বলল, লাস্ট ক্লাসে যা পড়িয়েছিলাম সেখান থেকে এখন কয়েকজনকে কিছু প্রশ্ন করব। কথাটা শোনা মাত্রই ঝিলমিলের বুকের ভেতরটা থক করে উঠল, যেন আত্মা হাতে নিয়ে বসে রইল সে। টেবিলের নিচে হাত দুটো শক্ত করে মুঠো করে মনে মনে অনবরত দোয়া করছিল, সৃষ্টিকর্তা আজ যেন ওর দিকে স্যারের নজর না পড়ে, ওসব পড়া ধরার ঝামেলা থেকে আজ যেন কোনো মতে বেঁচে যায়। কিন্তু ঝিলমিলের মনের আকুতি বোধ হয় উপরওয়ালা পর্যন্ত পৌঁছালো না। ক্লাসের কয়েকজনকে সাধারণ কিছু প্রশ্ন করার পর বারিশের তীক্ষ্ণ দৃষ্টি এসে থামল ঠিক ঝিলমিলের মুখের উপর। শীতল আর আদেশসূচক কণ্ঠে সে বলল, ঝিলমিল, স্ট্যান্ড আপ। বুক ধরফরানির সামনে নিয়ে ধীর পায়ে উঠে দাঁড়ালো ঝিলমিল। বাড়ির সরাসরি ঝিলমিলের চোখের দিকে তাকিয়ে প্রশ্নটা করলো, ক্যান ইউ এক্সপ্লেইন দ্য ডিফারেন্স বিটুইন এ পার্টিসিপল অ্যান্ড অ্যান ইনফিনিটিভ উইথ এক্সাম্পলস, অ্যান্ড হোয়াট ইজ এ ড্যাংলিং মডিফায়ার? সুবহানাল্লাহ। মনে মনে আওড়ালো ঝিলমিল, কারণ ও এটা জীবনেও পারবে না। কিছুটা পারলেও এই মুহূর্তে সম্পূর্ণ গুলিয়ে গেছে। সাজিয়ে গুছিয়ে বলা তার পক্ষে সম্ভব না। মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল মেয়েটা। ক্লাসের বাকি সবাই তখন গুলগুল চোখে ওর দিকে তাকিয়ে আছে। বেশ কয়েক সেকেন্ড পার হওয়ার পর বারিশ খাতা কাটার লাল কলমটা আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে বলল, কি হলো বলো? চুপ করে রইল ঝিলমিল। মাথা নিচু করে ইরানের দিকে ইশারা করলো। ইরান মাথা নাড়িয়ে বোঝালো সেও পারবে না এটা। আই অ্যাম ওয়েটিং ঝিলমিল। ঝিলমিল জড়সড় গলায় বলল, মনে নেই। বারিশের চেহারায় কোনো অভিব্যক্তির পরিবর্তন হলো না। দাঁড়িয়ে থাকো। আল্লাহ, ও আল্লাহ, তুমি মেয়ে জাতিরে পেট মোটা ভোটকা বুড়ো স্বামী দিও, তাও এমন অত্যাচারী সিদ্ধ করলা মার্কা স্বামী দিও না। ঠিক তখনই সামনের বেঞ্চ থেকে এক চশমাওয়ালি মেয়ে আনায়া হুট করে হাত তুলে অতি উৎসাহী এবং নরম গলায় বলে উঠল, স্যার আমি পারি এটা, আমি বলবো। বিরক্ত হলো ঝিলমিল। এটার নতুন কি? ক্লাসের এই মেয়েটা সবসময় স্যারের সামনে ন্যাকা ভাব ধরে, নিজেকে কিভাবে অতিরিক্ত ফোকাস আনা যায় সেই চেষ্টাই করে। যত সব। পারোই যখন আর বলে লাভ নেই, বসে থাকো। বারিশ চশমাওয়ালি মেয়ের দিকে না তাকিয়ে বলল। স্যারের এই সোজা সাপটা উত্তরে আনার মুখটা মুহূর্তের মধ্যে ছোট হয়ে গেল। তার এমন অবস্থা দেখে ইরান আর ওদের গ্রুপের পেছনে বসা কয়েকজন নিজেদের চেপে রাখতে পারল না। তারা মুখ চেপে পিক করে হেসে দিল। ঝিলমিলও ওদের হাসি দেখে নিজের ঠোঁটের কোণের হাসিটা কোনো মতে চেপে রাখলো। বাড়ির আরও কয়েকজনকে ভিন্ন ভিন্ন পড়া ধরল। সবাই মোটামুটি সঠিক উত্তর করতে পেরেছে, শুধুমাত্র রোদুর ছেলেটা বাদে। সে ঝিলমিলদের গ্রুপেরই। যদিও তাকে সহজ প্রশ্ন করেছিল, ইরানকেও সহজ প্রশ্ন করেছিল, একদম পানির মতো। ঝিলমিলকে এটা ধরলে ফটাফট বলে দিত, কিন্তু তাকে এমন একটা ধরেছে যে পারলেও ক্লাসে বুঝিয়ে বলার মতো প্রতিভা ঝিলমিলের নেই। তোমাকে আমি আরেকটা কোশ্চেন ধরবো, পারলে বসিয়ে দেব। স্যারের কণ্ঠ কানে আসতে ভাবনা থেকে বের হয় ঝিলমিল। জি স্যার, বলুন। স্কার্সলি আই হ্যাড রিচ দ্য কলেজ হোয়েন দ্য বেল র্যাং। এখানে গ্রামাটিক্যাল এররটা কোথায় এবং এই রুলটাকে কি বলা হয়? ঝিলমিল ঠোঁট নাড়িয়েও কিছু বলল না। উত্তর নিয়ে খুব কনফিউশনে পড়ে গেছে সে। স্কার্সলি আর হ্যাডের এই আগে পরে আসার চক্করটা খুব গোলমেলে ঠেকল। সে মাথা নিচু করে আবারও চুপচাপ দাঁড়িয়ে রইল। পারবে না? বারিশের কণ্ঠ কানে আসতেই মাথা নিচু করে রেখে দুপাশে মাথা নাড়ল ঝিলমিল। স্যার আমি বলি, নেগেটিভ আর ভার্ব শুরুতে থাকলে ইনভার্সন হয়, তাই সাবজেক্টের আগে অক্লিভারি ভার্ব বসবে। সঠিক হবে স্কেলি হেড আই রিজেক্ট।
আনায়া দাঁড়িয়ে সঠিক উত্তর বলে ফেলল। বাড়ির হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে ফেলল, দাঁত চেপে বলল, গুড, বসো। ঝিলমিলকে একে একে কয়েকটা প্রশ্ন করলো বারিশ, কিন্তু একটারও সঠিক উত্তর বলতে পারলো না। পুরো ক্লাসেই দাঁড়িয়ে ছিল। পরপর আরও কয়েকটা ক্লাস যাওয়ার পর টিফিনের ঘন্টা বাজতেই ঝিলমিল, ইরান, মেধার উত্তর, শুভা সহ কয়েকজন মিলে একসঙ্গে ক্যান্টিনে গিয়ে বসে। কথার পিঠে কথা চলার মাঝেই মেধা হঠাৎ আইসক্রিমের চামচ হাতে রোদ্দুরের দিকে চোখ শুরু করে তাকালো। আচ্ছা রুদ্রর, ইংলিশ ক্লাসে স্যার আজ তোকে যে প্রশ্নটা ধরেছিল ওটা তো সেদিন লাইব্রেরিতে বসে তুই নিজেই আমাকে বুঝিয়ে দিচ্ছিলি, অথচ আজ ক্লাসে পারলি না কেন রে? রোদ্দুর থমকে গিয়ে এক পলক ঝিলমিলের দিকে তাকালো। মেয়েটা আইসক্রিম খাওয়ার চরম ধ্যানে মগ্ন, ঠোঁটের চারপাশে সামান্য আইসক্রিম লেগে আছে। সেদিক থেকে চোখ সরিয়ে নিয়ে রোদ্দুর খুব স্বাভাবিক গলায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।